জাতীয় পর্যায়ের আগে স্থানীয় সরকারে ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চক্রান্ত চলছে অভিযোগ নাহিদের। ক্ষমতার লোভে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া উচিত বললেন সার্জিস। নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়, মত রাজনীতিবিদদের। জাতীয় ঐক্যমতের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। এবং ডেঙ্গুতে প্রাণ গেল আরও 10 জনের। হাসপাতালে ভর্তি 886। সতর্ক হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যা আছে আনিকা আঞ্জুম। এবারে বিস্তারিত। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। এর পক্ষেই মত দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদও। শনিবার ইসি ভবন আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে এসব বক্তব্য। এ সময় সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু সুপারিশ করে নির্বাচন সংস্কার কমিশন। ইশতিয়াক হোসেনের টেক্সট রিপোর্ট। ইসি ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রাধান্য দেওয়া সহ বেশ কিছু পরামর্শ উঠে আসে সভায়। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এতে কমিশনের সক্ষমতা যেমন বাড়বে, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষারও সুযোগ তৈরি হবে। আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কয়েকটি সুপারিশ দেয়া হয় সংস্কার কমিশনকে। পরে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি তাদের বিবেচনায় আছে। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। না ভোট ফিরিয়ে আনা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। ওখানে দলীয়করণ হতে পারে, তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়, তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। দীর্ঘ 25 বছর পর হল চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়া পাওয়ার সঙ্গে বিএনপি এক সূত্রে গাঁথা। বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেয়া হয়েছে, তবে স্বৈরাচার কিন্তু বসে নেই। দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে, তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন নেতাকর্মীদের উচিত নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলা। কেন দেশে নির্বাচন প্রয়োজন? দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।
আওয়ামী লীগ রাজনীতিকরণের মধ্যে দিয়ে শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার দুপুরে সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া হবে। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে বলেও জানান তথ্য উপদেষ্টা। কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। ক্ষমতায় থাকতে যারা নির্বিচারে মানুষ খুন করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ শেষে তিনি একথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন সার্জিস। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। আমরা চাই এই খুনিদের যেন বিচার হয় এই বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো নিজেদের খেয়াল খুশিতে 14 বার সংবিধান সংশোধন করেছে, যার কোনোটাই রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে হয়নি। সামনে যে সংশোধনের কথা বলা হচ্ছে সেখানেও যেন তাড়াহুড়া বা চাপিয়ে দেওয়ার মতো কিছু না থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। শনিবার রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকার গঠনের পরপরই রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার মধ্যে অন্যতম সংবিধান সংস্কার। এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএসজিডি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে সংবিধানের নানান অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আমাদের প্রচুর প্রসিডিওরস আছে, যেমন ধরো 30-35টা মৌলিক মানবাধিকারের কথা লেখা আছে, জান মাল সম্পত্তি হাবি যাবে এগুলো কথা লেখা আছে। এগুলো তো আমরা আন্তর্জাতিক যে কনভেনশন আছে এগুলো তো আমরা সাইন করে ফেলেছি অলরেডি। একটা লাইন লেখা থাকলেই হইতো। মতবিরোধ থাকবে, তর্ক থাকবে, সব থাকবে, কিন্তু জাতি হিসেবে আমরা এক থাকবো, যে জিনিসটা বঙ্গবন্ধু পারেন নাই। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক কলিমুল্লাহ বলেন, সংবিধান প্রণয়নের ক্ষেত্রেই তাড়াহুড়া করা হয়েছে, ভালো মন্দ দিক বিবেচনায় আসেনি। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়ায় আমাদের এখানটায় যে দলটি গঠিত হয়েছিল এবং আপামর জনসাধারণের সমর্থন নিয়ে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল, যে জেনারেশন আপনার ডিবেট করেছে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মিসিং লিংক থেকে গেল। বিএনপি নেতা ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার লালসে সংবিধানকে অন্তত 14 বার সংশোধন করা হয়েছে। যখন যেই সরকার ক্ষমতায় এসছে সে তার ক্ষমতাকে কুক্ষিগত করতে, প্রলম্বিত করতে, চিরস্থায়ী করতে এবং নিরাপদ করতে যা যা সংশোধনী দরকার তাই সংশোধনী আনা হয়েছে। সংবিধানে বিদ্যমান বিপরীত অবস্থা কাটানোর পাশাপাশি তাতে যেন দেশ ও জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য, জনগণের জন্য যেই সংশোধনীগুলো দরকার, জনগণের জীবনকে যেই সংশোধনীগুলো সরাসরি প্রভাবিত করতে পারে এমন সংশোধনী আসলে রাজনৈতিক সরকারগুলোর কাছ থেকে আমরা তেমন একটা দেখি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমতের তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আগের সরকারের কোনো উদ্যোগই কাজে লাগেনি উল্লেখ করে তিনি বলেছেন, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা সম্ভব নয়। শনিবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত শীর্ষক সংলাপের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। দিনব্যাপী সংলাপে অংশ নেন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান প্রয়োজন। ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপর মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করবো। ইউ নিড টু হ্যাভ হুএভার ইজ ইন দ্য গভর্নমেন্ট, ইউ মাস্ট হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে জনগণের সমর্থন থাকবে, যেটা গভর্নমেন্ট ক্যারি করতে পারবে। এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আগের সরকারের পদক্ষেপ কার্যকর হয়নি। এটি বাংলাদেশের জন্য বড় সমস্যা। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করার কথাও বলেন তিনি। 15 বছরের প্ল্যান 8 বছর পার হয়ে গেছে, কিচ্ছু হয়নি, এখন পর্যন্ত জিরো। আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যালাউ করা যাবে না ভুলে যেতে যে রোহিঙ্গাদের সমস্যাটা আছে প্রতিটি ক্ষেত্রে, সেটা এমনকি রিলেভেন্ট হোক না হোক আমাদের এই ইস্যু তুলতে হবে। আমরা কিন্তু যে কোনোখানে যে কোনো মিটিংয়ে যাই, ওই গরু নিয়ে নদীতে ফেলার মতো নদী রচনা, ওইভাবে কিন্তু আমরা রোহিঙ্গা ইস্যুটা বলি, উত্থাপন করি সবসময়। রোহিঙ্গা প্রত্যাবর্তন যেন মিয়ানমারের জন্য লাভজনক হয়, এমন পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন এই উপদেষ্টা। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে তারা ওখানে অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে থাকতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, বহরা সংবাদ, ঢাকা। আজ শপথ নেবে 5 সদস্যের নবগঠিত নির্বাচন কমিশন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুলুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমলা নির্ভর নাসির কমিশনকে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। তবে গতানুগতিক ধারায় ইসি গঠনে চাপা ক্ষোভও প্রকাশ করেন অনেকে। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। নতুন বাংলাদেশের নির্বাচন কমিশন কেমন হবে, প্রধানী বা হবেন কে, এসব নিয়ে হাজারো প্রশ্নের উত্তর মিলল অবশেষে। এরই মাঝে সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের ইসি গঠন করা হয়। কিন্তু জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে সেটিই বড় চ্যালেঞ্জ। শুরুটা রকিবউদ্দিনের হাত ধরে, এরপর নুরুল হুদা হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ পেরেকটা ঠুকে দেয় আওয়াল কমিশন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ওলটপালট হয়ে যায় আগের সব হিসেব নিকেশ। 1 মাসের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এরপর থেকে নতুন নির্বাচন কমিশনের খোঁজে বাংলাদেশ। সেই অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার। সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন 5 সদস্যের ইসিতেও যথারীতি আমলাদের জয় জয়কার অবস্থা, যেখানে রয়েছেন 3 জন সচিব, 1 জন বিচারক, আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই যে একটা ফরম্যাট, একজন সচিব, একজন জেলা জজ, একজন অবসরপ্রাপ্ত আর্মি, তো এটা কেন? এর বাইরে কি আর কেউ নাই? আর অবসরপ্রাপ্ত লোককে নিতে হবে কেন? সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার বটে। যখন মানুষজন অবসরপ্রাপ্ত হয়ে যায় না, তখন তাদের মধ্যে এক ধরনের ওই মেরুদণ্ড সোজা করে থাকাটা একটু কঠিন হয়ে যায়। ভোটারদের প্রশ্ন অতীতের মতোই। প্রধান নির্বাচন কমিশনারের প্রাথমিক প্রতিক্রিয়ায় নির্বাচনের অঙ্গীকারের শেষটাও কি অবাধ থাকবে, এমন প্রশ্ন ভোটারদের। নির্বাচন বিশ্লেষক কলিমুল্লাহর মতে ভোটারদের নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার ব্যবস্থা করাটাই হবে প্রধান চ্যালেঞ্জ। আমাদের যে প্রত্যাশা ছিল যে শক্তিশালী একটা নির্বাচন কমিশন, হাই স্ট্যাটাস একটা নির্বাচন কমিশন, সেইটি হলে আমরা আরও আশান্বিত হতাম। এখন যারা এসছেন তারা সবাই ভালো মানুষ। তবে আমলা নির্ভর নতুন কমিশন কতটুকু স্বচ্ছতা রাখতে পারবে, এমন প্রশ্নে এই রাজনৈতিক বিশ্লেষকের সাবধানী মন্তব্য। কেন বারংবার এই কথাটি আমাদের শুনতে হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলের মানুষকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? এবারও যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম যার ঘোষিত হয়েছে তার বাড়ি কুতুবদিয়া। আর ইসি গঠনে সার্চ কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, যাই হোক না কেন এই কমিশন যেন ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে। গঠন নিয়েই আমার একটু প্রশ্ন আছে, কারণ কোন রাজনৈতিক দলগুলো কাদের নাম দিল, কোন কোন নাম গেছে ইলেকশন কমিশনার হবার তালিকায়, সেই কথাগুলো কিন্তু স্পষ্ট হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নিরপেক্ষতা বজায় রাখার বিকল্প নাই বলেও মনে করেন তিনি। আমরা সিস্টেম ভাঙার কথা বলি, আমরা নতুন সিস্টেম বন্দোবস্ত গড়ার কথা বলি, কিন্তু আমরা নিজেরা সেটা ফলো করতে ভুলে যাই। আমরা যেখানে কাজ করতে যাই তখন দেখা যায় পুরাতন যা ছিল, পুরাতন যে বন্দোবস্ত নিয়ম ছিল সেটাকেই ফলো করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
আওয়ামী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় বেশ কিছু কমিশন গঠন করে সরকার। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনেরও দাবি তোলে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমন বাস্তবতায় মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার নির্দেশনায় একটি জরিপ চালায় গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ। এর ফলাফল সম্পর্কে জানব মাহবুব হাসান রিপনের ডেস্ক রিপোর্টে। দেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ সম্পন্ন করার পরই নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করেন 65.9% মানুষ। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে 31.9% উত্তরদাতা। নতুন নির্বাচন কমিশনের সক্ষমতা অনুযায়ী দ্রুত নির্বাচন সম্ভব কিনা সেই আশঙ্কার কথা জানালেন এই বিশেষজ্ঞ। এমন কমিশন তৈরি হলো যেটা বিগত ইমিডিয়েট পাস্ট যে কমিশনটা কাজী হাবিবুল্লাহ তার চাইতে লো স্ট্যাটাস ইন এ ওয়ে। গত কমিশনে আমরা তিনজন সিনিয়র সচিব, সাবেক সচিবকে দেখেছি। এখানে লো স্ট্যাটাসের একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, এক স্ট্যাটাসের নন। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। তার সবশেষ সংস্করণ নির্বাচন কমিশন গঠন। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। দেশের পরিবহন সেক্টরে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা বাহন ব্যাটারি চালিত রিকশা। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি সহজলভ্য ও সাশ্রয়ী মাধ্যম হলেও বড় সমস্যারও কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে তৈরি, ব্যবহারে অনিয়ম ও এর ফলে সৃষ্ট দুর্ঘটনা এবং যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এটি বন্ধের নির্দেশ এলে আন্দোলনে নামেন চালকরা। এতে বিকল্প কর্মসংস্থানের দাবিও জানান তারা। আর জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। চাকার ধাক্কায় ঢাকায় ঘুরপাক খায় ব্যাটারি চালিত রিকশা। সময় যত গড়িয়েছে ঢাকায় ততই বেড়েছে অবৈধ এই বাহনটির সংখ্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে, যার বিস্তৃতি অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত। এমন অবস্থায় মঙ্গলবার রাজধানীতে এর চলাচল নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পরদিন থেকেই এই নির্দেশনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন রিকশা চালকরা। তারা জানান, জীবিকার তাগিদে ব্যাটারি চালিত রিকশা বেছে নিয়েছেন তারা। এটি বন্ধ হলে তাদের রুটি রুজিও বন্ধ হয়ে যাবে। গাড়িটা মনে করেন কিস্তি মিস্তি ওটা কত কোটাইছে, তখন মনে করেন যে আমরা কিস্তি দেবো কেমনে, বাল বাচ্চা চলবো কেমনে। আমাদের জন্য এমন কোনো কর্মস্থান তারা করে দিতে পারে যে আমরা যেন করে খেতে পারি। শুধু চালকরা নয়, সাধারণ নাগরিকরাও ব্যাটারি চালিত রিকশা চালু রাখার পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন, চালকদের জীবন জীবিকার বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এটি বন্ধ না করে বড় রাস্তায় নিষিদ্ধ করা হোক। অটোরিকশা বন্ধ করতে গেলে তাদেরকে নতুন কোনো ব্যবস্থা করে দেয়া যায় কিনা জীবিকা নির্বাহের, সেই ব্যাপারটা নিয়ে আসলে সরকারের যে উচ্চ মহল তাদের আসলে চিন্তা করা উচিত। যাতে সমস্যা না হয় সমাধানের জন্য সমাধানে বৈশা একটা এরিয়া করে দিব যে এই রোডে এই রোডে চলতে পারে না, মেইন রোডে। সময়ের পালাক্রমে ঢাকা শহরে বাড়ছে অটোরিকশার চাপ, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই এটি বন্ধের নির্দেশ আসলে আন্দোলনে নামেন চালকেরা। তাই তাদের দাবি ব্যতিক্রম একটি কর্মসংস্থানের। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। শীতকালীন সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই। দু একটি সবজির দাম খানিকটা কমলেও অধিকাংশই বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। বাজারের এমন চিত্রে হতাশা জানিয়ে সরকার কেন সিন্ডিকেটের বিরুদ্ধে নিষ্ক্রিয় সে প্রশ্ন রেখেছেন ক্রেতারা। অন্যদিকে বন্যার কারণে দেরিতে ফলন এবং রাজনৈতিক অস্থিরতার জন্য সবজির দাম বেশি বলে জানালেন বিক্রেতারা। সুরায়া মুনের রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতিতে তাপমাত্রা কমলেও ঠিকই উত্তাপ ছড়িয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজারে। শীতকালীন সবজিতে সয়লাভ বাজার হলেও দামে মিলছে না স্বস্তি।
মূলা ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম 70 থেকে 100 টাকা কেজি। আলুর দাম নিয়েও ক্ষোভ জানালেন ক্রেতারা। আলুতে সিন্ডিকেট আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি, কারণ এখন আলু 75 টাকা কেজি হওয়ার কোনো কারণ নেই। আমাদের তো সীমিত ইনকাম, সীমিতর মধ্যে আমাদের প্রতিদিনই নিত্য বাজার প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের জন্য অনেকই দাম। লাস্ট 1 মাস বা 1.5 মাস থেকেই বেশিটা শুরু হয়েছে। এখন হয়তো কয়েকটা জিনিসে 2-3 টাকা কমতে পারে, বাট সিগনিফিকেন্টলি কোনো কিছু কমে নাই। সবজির ভরা মৌসুমেও দাম না কমার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। কোনো সিন্ডিকেটের কারণে হচ্ছে কেন? এখন তো শীতের সবজি আসার কথা, দামও কম হওয়ার কথা, ওই হিসেবে বাজারের দাম অনেক বেশি। সমস্যা তো হবে, জনসাধারণের অনেক প্রবলেম হবে না। যদিও বিক্রেতারা বলছেন সবজির বাজারে কোনো সিন্ডিকেট নেই, পরিবহন খরচ বেশি আর বন্যার ফলন দেরিতে হওয়াতে দামের প্রভাব পড়েছে। কারণ কাঁচামাল সিন্ডিকেট করান জানা, এটা রাখার জিনিস না, এটা আপনার খেতে হইলে আপনার ছিবুর এটা বেসন কিভাবে চেষ্টা করবেন। এরকম না যে সবজি বেশি তোলার মতো, অল্প অল্প ঢুকতেছে, অল্প অল্প বিক্রি করতেছে। এখন দাম বেশি, এখন নতুন সবজিটা কেল উঠতে আছে, আমদানি হইতে আছে, আমদানি প্রচুর হইলে দাম কমে যাবে। পরিবার নিয়ে 3 বেলা শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজার তদারকি বাড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 938 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85,712 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 81,456 জন, মারা গেছেন 448 জন। 80-র দশকে জনপ্রিয়তা পাওয়া ডাক দিয়েছেন দয়াল আমারে গানের গীতিকার হিসেবে প্রয়াত সৈয়দ আসাদুল্লাহ সিরাজির নামে কপিরাইট সনদ দিয়েছে কপিরাইট অফিস। একই সঙ্গে মরহুম সৈয়দ আসাদুল্লাহ সিরাজির উত্তরাধিকারের পক্ষে গানটি কপিরাইট সনদও ইস্যু করা রয়েছে। শনিবার ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। তারা জানান, বিষয়টি সুরাহার জন্য নয়, প্রতিষ্ঠানকে আইনি নোটিশও দেয়া হয়েছে। আমাদের এই গানের যিনি স্রষ্টা, গীতিকার এবং সুরকার সৈয়দ আসাদুল্লাহ সিরাজি, তার পক্ষে কপিরাইট রেজিস্ট্রেশন ইস্যু করা হয় বিগত 2021 সালে, এবং সেখানে তাকে এই গানটির সুরকার এবং গীতিকার হিসেবে ডিক্লারেশন দেওয়া হয়, এবং তারপর থেকে আমরা দেখেছি আমাদের যে কপিরাইট আইনটি, সেটাকে কোনোভাবে গ্রাহ্য করা হচ্ছে। কেবল সুনীল অর্থনীতি নয়, পরিবেশ প্রতিবেশের জন্য কক্সবাজার অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ বলেছেন, ধ্বংস করে উন্নয়ন নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থান রেখেই এগিয়ে যেতে হবে। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে কক্সবাজার সংলাপ যুক্তির তীরে সম্ভাবনার আলো শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনেরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, সমুদ্র অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ প্রতিবেশ সবকিছুর জন্যই কক্সবাজার গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর কেন্দ্রিক যে ভূকূটনীতি, তারও একটি প্রধান হটস্পট কক্সবাজার। পরিবেশ প্রতিবেশ এবং তার ভূপ্রকৃতিগত যে বিশেষত্ব, এর কারণে কক্সবাজার যে কোনো বিবেচনায় দেশের একটি প্রধান অঞ্চল। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আরাকান ও বাংলাদেশের মানুষের সেতু বন্ধন জরুরি। বার্মা কিন্তু একটি গোষ্ঠী, বড় গোষ্ঠী, কিন্তু এখন তার থেকে তারা বেরিয়ে আসতে চায়, এবং আমরা জানি যে প্রত্যেকেই মোটামুটি তাদের স্বাধীনতা অর্জন বা স্বাধিকার অর্জনের পথে এগিয়ে গেছেন। আমাদের বাড়ির পাশে আরাকান, যেটি একসময় বাংলাদেশেরই অংশ ছিল, সেই আরাকানেও আমরা দেখেছি যে আরাকান অধিকাংশ এখন আরাকান আর্মির অধীনে, এবং নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে যে রোহিঙ্গা ইস্যু
সমাধানের জন্য আমি কার সঙ্গে কথা বলবো। কক্সবাজারের উন্নয়নে স্থানীয়দের অংশগ্রহণ সবচেয়ে বেশি দরকার বলে মন্তব্য করেন হাসান আরিফ। উন্নয়নের সে অংশীদার হবে, তার হাত ধরেই এই উন্নয়ন হবে, তবে হচ্ছে তার সক্ষমতাকে আমরা কাজে লাগাতে পারব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলফাজ সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির 6টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 5টি বাস নিরাপদে চলে গেলেও একটি বাস উদয়খালী বাজারে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে 3 শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন, একজন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত বাকি 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। খুবই খারাপ লাগছে। আমি জানি না যে যারা মারা গেছে তাদের গার্ডিয়ান কিভাবে এটা মানসিকভাবে অ্যাকসেপ্ট করবে। ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রভিসিকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছেন, কারো গাফিলতি আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে। তদন্তে ওটা বেরিয়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্ত করা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এসিআই ফুডস লিমিটেড বাজারে আনলো পিওর ফর্টিফাইড চাল। শনিবার এসিআই সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে নতুন মোড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায়, এবারই প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফর্টিফাইড চাল ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আনিস উদ্দৌলা এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বক্তারা বলেন, ফর্টিফাইড চাল ভোক্তাদের দৈনন্দিন স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে ভূমিকা পালন করবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুরআনের হাফেজদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবে বেসরকারি প্রতিষ্ঠান টিকে গ্রুপ। শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রতিষ্ঠানের ডিরেক্টর মোফাজ্জেল হক। বিজয়ীদের জন্য ওমরা করার সুযোগ এবং স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনার সুযোগ সহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অ্যাডমিন অফিসার আলমাস রাইসুল গনি এবং হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ এর স্মরণে রংপুর ডিবেটিং সোসাইটির আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে মাদক নির্মূল করার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শওকত আলী। দেশের বাইরের খবর, ইউক্রেন যুদ্ধে আবারও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। এরই মধ্যে ডোনেস্কের একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে মস্কো। এদিকে রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আমেরিকার অনুমতির পরপরই নড়েচড়ে বসে পুতিন প্রশাসন। এরই মধ্যে পশ্চিমাদের বড় হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার কাছে যেসব অস্ত্র আছে বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলেও জানান পুতিন। এর আগে ইউক্রেনের নিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে মস্কো। ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলার পাল্টা জবাবেই এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডোনেস্কের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অঞ্চলটি একটি ত্বরান্বিত অগ্রগতির সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। পুতিনের পক্ষ নিয়ে এরই মধ্যে উত্তর কোরিয়ার 10,000 সেনা অবস্থান নিয়েছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে। এসব সেনারা সীমান্ত দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে। অন্যদিকে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত রাখতে বিশ্ব নেতাদের হস্তক্ষেপও চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ NCL T20। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদ। বিপিএল এর ড্রেস রিহার্সেল হিসেবে এবার হতে যাচ্ছে NCL T20। 11 ডিসেম্বর শুরু হয়ে 23 ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই T20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টটা খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। আই এম শিওর ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রবাবলি ন্যাশনাল টিমের দরজাটা খুলে যেতে পারে। এবার উশু। ষষ্ঠ চায়না বাংলাদেশ অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আর্মি স্টেডিয়ামে 28টি গোল্ড মেডেল পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর 2টি গোল্ড পদক পেয়ে রানার্স আপ হয়েছে বিকেএসপি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণী করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ বিন আশিক, চীনা এম্বাসির কালচারাল কাউন্সিলর মিলি শেপিং ও উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন সহ অন্যান্যরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় পর্যায়ের আগে স্থানীয় সরকারে ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চক্রান্ত চলছে অভিযোগ নাহিদের। ক্ষমতার লোভে মানুষ হত্যাকারীদের বিচার হওয়া উচিত বললেন সার্জিস। নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়, মত রাজনীতিবিদদের। জাতীয় ঐক্যমতের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। এবং ডেঙ্গুতে প্রাণ গেল আরও 10 জনের, হাসপাতালে ভর্তি 886। সতর্ক হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।